যখন মা ঘুমিয়ে পড়লেন তখন আমি মায়ের মতোই সাজগোজ করে আমার শ্বশুরকে দুধ দিতে গেলাম। আমি দুধের গ্লাস রেখে পিছনে ফিরে আসতে শুরু করতেই বাবাজি, অর্থাৎ আমার শ্বশুর, আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন এবং আমাকে মা ভেবে সারারাত। আমার শ্বশুরের বয়স তখন ৬০ বছর হয়ে গিয়েছিল। এই বয়সেও তিনি ছিলেন খুব শক্তিশালী। তিনি ৬০ বছরের হলেও এখনও কোনো যুবকের চেয়ে কম দেখাতেন না। তিনি তার স্ত্রী, অর্থাৎ আমার শাশুড়িকে খুব ভালোবাসতেন এবং সবসময় তাকে খুশি রাখতেন। কিন্তু রাত হলে আমার শাশুড়ির ঘর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করত। একদিন মায়ের খুব অসুখ হলে আমার শাশুড়ি তাকে মা বলে ডাকতেন। মা বললেন, বউ, তুমি বিজয়ের বাবাকে দুধ দিয়ে দাও। বন্ধুরা, আমার নাম উজ্জ্বলা এবং আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি দেখতে খুব সুন্দর এবং এখন ২-৪ বছরের। আমরা আমাদের বাবা মায়ের ২ সন্তান ছিলাম এবং আমার বড় ভাইয়ের নাম অজয়। আমরা আমাদের বাবা মায়ের সাথে খুব সুখে ছিলাম। আমার ভাইয়ের বিয়ে হয়েছিল ২ বছর আগে এবং যেদিন থেকে বাড়িতে আমার ভাবি এসেছেন সেদিন থেকে আমার বাবা মায়ের খুশি বেড়ে গেছে। আমার ভাবি খুব ভাল ছিলেন, আমার ভাই এবং ভাবির মধ্যে প্রচুর ভালোবাসা ছিল। ভাই পাশের শহরে একটি অফিসে কাজ করতেন, যার ফলে বাড়ির খরচ ঠিকঠাক চলত। ভাই যখনই কাজ থেকে বাড়ি ফিরতেন কিছু না কিছু খাবার নিয়ে আসতেন। এসব দেখে আমি খুব খুশি হতাম। আমি ভাবতাম, ঈশ্বর যেন সবার এমন ভাই দেন। আমার বাবা মাও ভাইয়ের উপর খুব গর্ব করতেন, কারণ ভাই বাবা মাকে খুব ভালোবাসতেন। আমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গিয়েছিল এবং আমার বাবা মা আমার বিয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছিলেন। কিছুদিন পরেই বাবা একটি ভাল ছেলের সন্ধান পেলেন এবং ছেলেটি সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে ছেলেটি খুব ভালো। ছেলেটির নাম বিজয়, কিন্তু তার বাবা মা তাকে খুব আদরযত্নে বড় করেছেন। ছেলেটি খুব ভালো এবং তার কোনো খারাপ অভ্যাস নেই। যখন আমি বিয়ের কথা শুনলাম, আমার মনে অনেক স্বপ্ন আসতে শুরু করল এবং আমি দুনিয়ার সব রকম স্বপ্ন দেখতে লাগলাম। আমি এখন মানসিকভাবে পরিপক্ক হয়ে গিয়েছিলাম, দেখতে খুব সুন্দর ছিলাম, তাই আমি ছেলেমেয়ের মধ্যে সম্পর্কের ব্যাপারটা ভালোভাবে বুঝতাম। বাবা ভাবলেন যে পরিবার ভাল হলে দেরি করা উচিত নয়, তাই তিনি দ্রুত বিয়ে ঠিক করে দিলেন এবং ২-০ দিনের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল। আমি আমার শ্বশুরবাড়ি চলে গেলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর বাবা মা আমাকে দেখে খুব খুশি হলেন। সব রীতিরেওয়াজ শেষ হওয়ার পর আমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হল। ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং রাত হয়ে গেল। আমি আমার সাজানো বিছানায় বসে আমার স্বামীর আসার অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মন খুব অস্থির হচ্ছিল, কারণ সুহাগরাতের কথা আমি অনেক শুনেছি, এটি বিয়ের একটি স্মরণীয় দিন। এই সব ভেবে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বিজয় আমার ঘরে এলেন এবং আমার পাশে বসে গেলেন। মনে মনে তিনি খুব খুশি হচ্ছিলেন। আমরা দুজনে বসে এটা সেটা কথা বললাম এবং বিজয় আমাকে বললেন, উজ্জ্বলা, আমি তোমার মতো জীবনসঙ্গী পেয়ে খুব খুশি। বিজয় আমার প্রশংসা করছিলেন এবং আমি চুপ করে তার কথা শুনছিলাম। তিনি আরও বললেন যে তার একটি বড় ভাই ছিল, যিনি একটি সড়ক দুর্ঘটনা মারা গিয়েছিলেন। এই ঘটনায় তার বাবা মা খুবই ভেঙে পড়েছিলেন এবং তিনি তাদের খুব যত্ন করেন। তিনি আমাকে বললেন, উজ্জ্বলা, তুমিও তাদের কোনো কিছুর অভাব হতে দিও না এবং খুব ভালোভাবে তাদের দেখাশোনা করবে, কারণ তারা আমাকে খুব আদরযত্নে বড় করেছেন। এত কথা বলতে বলতে আমার স্বামীর চোখে পানি চলে এল। তখন আমি বললাম, আপনি এত চিন্তা করবেন না, আমিও তাদের খুব ভালোভাবে দেখাশোনা করব। সেই সময় তার কথার চেয়ে আমার নিজের আবেগই বেশি মনে হচ্ছিল। আমি আমার স্বামীর হাত ধরে বললাম, আজ আমরা কি এই সব কথাতেই রাত কাটাব? আজ তো আমাদের বিয়ের প্রথম রাত। এত কথা বলতেই তিনি আমাকে তার বাহুতে টেনে নিলেন এবং আমিও তো এই মুহূর্তেরই অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামী বিজয় ক্লান্ত হয়ে আমার থেকে দূরে সরে গেলেন। তিনি ৫ মিনিটও ঠিকভাবে টিকতে পারলেন না। এসব দেখে আমি ভিতরে ভিতরে ভাবতে লাগলাম, আমি কত স্বপ্ন দেখেছিলাম, কত আশা পোষণ করেছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন ও আশায় যেন পানি ঢেলে দেওয়া হল। বিজয় আমাকে সেই তৃপ্তি দিতে পারলেন না, যা একজন স্ত্রীর তার স্বামীর কাছ থেকে প্রত্যাশা থাকে। বিজয় দ্রুত গভীর ঘুমে চলে গেলেন, কিন্তু আমি একটি তৃষ্ণার্ত মাছের মতো কুস্তরে পরিবর্তন ঘটতে থাকে, কিন্তু বুঝতে পারলাম না কেন এসব আমার সাথে ঘটছে। আমি সকালে উঠে ফ্রেশ হতে বাইরে গিয়েছিলাম, ফিরে এসে দেখলাম শ্বশুরজি উঠানে ব্যায়াম করছেন। এ দেখে আমি অবাক হলাম, কারণ বাবাজি ৬০ বছর বয়সেও একজন যুবকের মতো দেখাচ্ছিলেন। তারপর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছুক্ষণ পর চা বানিয়ে বাবাজিকে দিতে গেলে তিনি বললেন, অরে বউ, তোমার মা কোথায়?
তাকে তো কোথাও দেখছি না গিয়ে আমি বললাম, জি, তিনি ভিতরেই আছেন এবং কিছু কাজ করছেন কি তখন আমি লক্ষ্য করতে শুরু করি, মা যেখানেই থাকেন, বাবাজি সেখানেই চলে যান এবং তার সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। মা বলতেন, এখন তো লজ্জা করো, বাড়িতে নতুন বউ এসেছে। সে যদি এসব দেখে তাহলে কি ভাববে? বাবাজি বলতেন, কি ভাববে? প্রত্যেক স্বামী তার স্ত্রীর সাথে এসব করে। বিজয়ও রাতে এসব করে থাকবে কি? মায়ের এমন কথা শুনে আমার খুব লজ্জা হচ্ছিল এবং আমি ভাবতে শুরু করলাম, কাশ বিজয়ও এমন হতো। এমনি করে ১-৫ দিন কেটে গেল। তারপর এক রাতে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম, মায়ের রুম থেকে তার অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এমন আওয়াজ শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না এবং তাদের রুমের জানালার কাছে গিয়ে দেখতে লাগলাম। তখন হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। আমি আমার রুমে চলে গেলাম এবং বিজয়কে উত্তেজিত করতে চেষ্টা করলাম, কিন্তু সে এত গভীর ঘুমে ছিল যে কিছুই টের পেল না। কোনো রকমে আমি বিছানে পাশ ফিরতে ফিরতে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে আমার স্বামী তার ডিউটিতে চলে গেলেন, কারণ তার বিয়ের ছুটি শেষ হয়ে গিয়েছিল। আসলে আমার স্বামী বিজয় শহরেই থাকতেন এবং চাকরি করতেন, তাই মাসের শেষে বাড়ি আসতে পারতেন। আমি গিয়ে তার জন্য নাস্তা বানালাম এবং কিছুক্ষণ পর তিনি নাস্তা করে কাজে চলে গেলেন। আমি আমার বিষণ্ণ মুখ নিয়ে রুমে চলে গেলাম, কিন্তু রাতের সেই দৃশ্য আমার মাথায় ঘুরতে লাগল। আমি ভাবতে লাগলাম, মা কত ভাগ্যবতী, যাকে বাবাজি এত ভালোবাসেন। আর আমার স্বামী, যার ভালোবাসার জন্য আমাকে তৃষ্ণার্ত থাকতে হয়, সে আমাকে কখনোই সন্তুষ্ট করতে পারে না। জানি না কেন এখন এমনি দিন কাটছে। মা যখনই সকালে উঠতেন তার মুখ থেকে শুধু এটাই বের হতো, কখন এরা আমার প্রাণ ছাড়বে। আমি এদের থেকে বিরক্ত হয়ে গেছি। সারাদিন মাঠে কাজ করেন, তবুও মনে হয় না কখনো ক্লান্ত হন কি? মা সবসময় তার কোমর ধরে বলতেন, এই কোমরের ব্যথা কখন সেরে উঠবে? মায়ের এমন কথা শুনে আমি অবাক হয়ে যেতাম। শেষ পর্যন্ত বাবাজি এমন কি করেন যার জন্য মা এমন কথা বলেন? পরের রাতে আবার মায়ের রুম থেকে সেই আওয়াজ আসতে লাগল। এবারও আমি নিজেকে সামলাতে পারলাম না এবং জানালার কাছে গিয়ে তাদের রুমে উকি দিয়ে দেখতে লাগলাম। আবার সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, যা দেখে আমি আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। তারপর আমি পিছিয়ে এসে আমার রুমে ফিরে এলাম। রুমে এসে আমি ভাবতে লাগলাম, যদি বাবাজি এসব জানতে পারেন তাহলে তার খুব খারাপ লাগতে পারে। এক রাতে মা আমাকে বললেন, বউ, তোমার বাবাজির দুধ খাওয়ার অভ্যাস আছে। আজ তুমিই দুধ নিয়ে যাও। এত শুনে সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। রুমে এসে আমি ভাবতে লাগলাম, যদি শ্বশুরজি এসব জানতে পারেন তাহলে তার খুব খারাপ লাগতে পারে। এ ভেবে আমি কয়েক দিনের জন্য এসব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন মায়ের স্বাস্থ্য খুব খারাপ ছিল, তাই তিনি মাথা ধরে বলছিলেন, আমার স্বাস্থ্য খারাপ, কিন্তু এদের এসবের কোনো মাথাব্যথা নেই। এরা শুধু নিজের আনন্দ চায়। রাতে মা আমাকে বললেন, বউ, আজ আমার স্বাস্থ্য ভালো নেই, তাই আমি তাদের রুমে যাব না। তোমার বাবাজির হলুদ দেওয়া দুধ খাওয়ার অভ্যাস আছে। আজ তুমিই দুধ নিয়ে যাও। এত শুনে সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। মা অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং আমি দুধের গ্লাস নিয়ে বাবাজির রুমে যেতে লাগলাম। তখন বাবাজির রুমে হালকা আলো জ্বলছিল। যখন আমি দরজায় পৌঁছলাম, আমার মনে নানা রকম চিন্তা আসতে লাগল। আমি আমার দোপাট্টা মাথায় দিয়ে ঘোমটা টেনে আমার মুখ কিছুটা ঢেকে নিলাম, কারণ মাও এমন ঘোমটা দিতেন। তখন আমি পুরোপুরি মায়ের মতো সাজলাম এবং রুমের ভিতরে চলে গেলাম। ভিতরের দৃশ্য খুব মজার ছিল। আমি দুধের গ্লাস রেখে ফিরে আসতে যাচ্ছিলাম, তখন বাবাজি আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন এবং আমি আমি চাদর দিয়ে মুখ থেকে ফেললাম যাতে তারা বুঝতে না পারে যে আমি আছি। তারপর সে আমার সাথে সেই একই আচরণ করতে শুরু করল যা সে আম্মার সাথে করত। তখন আমি আর আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলাম না এবং সবকিছু ঘটতে শুরু করল। যখন সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, আমি উঠে আমার রুমে চলে এলাম। আজ আমি খুব খুশি ছিলাম এবং ভাবছিলাম যে কেন সকাল সকাল আম্মার অবস্থা এমন হয়, আজ আমি তা বুঝতে পেরেছি। আমি বিছানায় শুয়ে পড়লাম এবং কখন যে গভীর ঘুমের কোলে চলে গেলাম তা টেরই পেলাম না। সকালে যখন আমার চোখ খুল, আমি খুব ভালো বোধ করছিলাম। রাতের সেই খুশির কোনো চিহ্নই আমার মধ্যে ছিল না। আমি ফ্রেশ হতে গেলাম এবং কিছুক্ষণ পরে বাইরে এসে দেখলাম যে আম্মার আজ তীব্র জ্বর হয়েছে। আমি তার কপালে ভেজা কাপড় দিয়ে জিজ্ঞেস করতে লাগলাম, ঠিক তখনই বাবাজিও সেখানে চলে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, বউ, এখন তোমার আম্মার অবস্থা কেমন? আমি বললাম, হ্যাঁ, এখন কিছুটা ভালো, জ্বরও কমে গেছে কি। তখন আমি অনুভব করলাম যে শ্বশুরজি আমাকে গভীরভাবে দেখছেন। এর আগে তিনি কখনো এভাবে আমাকে দেখেননি।
আমি ভাবতে শুরু করলাম যে হয়তো রাতের ঘটনা তিনি জানতে পেরেছেন যে আম্মার জায়গায় আমি ছিলাম। এসব ভেবে আমি একদম অস্থির এবং আতঙ্কিত হয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল যদি শ্বশুরজি এটা জানতে পারেন তাহলে আমার সম্পর্কে কি ভাববেন। যখন রাত হল, আম্মাজি আবার বললেন, বউ, যতদিন না আমার স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভালো হয় ততদিন আমি তোমার বাবার কাছে যাব না। না হলে আমার অবস্থা আরও খারাপ হবে। তাই তুমি ওকে দুধ দিয়ে দিও, না হলে সে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। আমি আমার শ্বাসরুদ্ধ অবস্থায় এই কথা শুনে যেন সম্পূর্ণ খুশিতে ভরে গেলাম। আমি ভাবতে লাগলাম আজ আবার সেই মজা নেওয়া যায় কিনা। রাত গভীর হলে যখন আম্মা ঘুমিয়ে পড়লেন, আমি দুধ নিয়ে শ্বশুরজির রুমে চলে গেলাম। আমি দুধের গ্লাস রেখে পিছন ফিরতেই শ্বশুরজি আমার হাত ধরে ফেললেন এবং বললেন, কি হয়েছে বউ, এভাবে চলে যাচ্ছ কেন? শ্বশুরজির মুখ থেকে এমন কথা শুনে আমি একদম ঘাবড়ে গেলাম। আমার মনে হল এখন আমার সাথে কিছু অঘটন ঘটতে চলেছে। কিন্তু শ্বশুরজি বললেন, আমি জানি যে গত রাতেও তোমার আম্মার জায়গায় তুমিই ছিলে। কি তখন আমি শ্বশুরজিকে বললাম, হ্যাঁ, যদি আপনি জানতেন তাহলে আমাকে কিছু বললেন না কেন? শ্বশুরজি বললেন, বউ, আমি জানি যে বিজয়ের সাথে তুমি খুশি নও। তুমি এটা আমাকে না বললেও আমি তোমার কষ্ট ভালোভাবে বুঝতে পারি। তারপর তিনি বললেন, দেখো বউ, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আর ভাবো, যদি তোমার অবস্থা এমনই থাকে তাহলে তুমি মা হবে কি করে? শ্বশুরজির এমন কথা শুনে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, কিন্তু আমার মনে একটু ভয় ছিল যে যদি একথা বিজয় বা আম্মা জানতে পারেন তাহলে আমার কি হবে। তখন আমি সব চিন্তা দূরে সরিয়ে দিয়ে শ্বশুরজির সাথে আমার খুশি ভাগ করে নিতে লাগলাম। সেই রাতেও যখন শ্বশুরজি ঘুমিয়ে পড়লেন আমি আমার রুমে চলে এলাম। এখন এটা আমার সাথে প্রায় প্রতিদিনই হতে লাগল এবং আমিও বেশ খুশি থাকতে লাগলাম। বাবাজিও যেন প্রতিরাতেই আমার জন্য অপেক্ষা করতে থাকতেন। এভাবে অনেক দিন কেটে গেল। তারপর একদিন আমার স্বামী বিজয় বাড়ি ফিরে এল। সে দিন আমি খুব খুশি ছিলাম। রাত হলে সবাই খাবার খেয়ে নিজ নিজ রুমে ঘুমাতে চলে গেল। আমি এবং আমার স্বামীও আমাদের রুমে চলে গেলাম। সেই রাতে আমি অনুভব করলাম যে বিজয়ের পারফরম্যান্স আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু তেমন বেশি নয়। তারপর সে গভীর ঘুমে চলে গেল। তাকে এভাবে ঘুমন্ত দেখে আমি ভেতরে ভেতরে জ্বলে উঠলাম। তারপর ভাবলাম শ্বশুরজির কাছে চলে যাই, কিন্তু বিজয়ের উপস্থিতির কারণে আমি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হলে বিজয় বলল, আমি 1 সপ্তাহের জন্য শহরে যাচ্ছি। এখন 1 সপ্তাহ পরেই ফিরব। এই কথা শুনে আমি খুব খুশি হলাম এবং আবার রাতের সেই দৃশ্যের কথা ভাবতে লাগলাম। সেদিন খুব কষ্ট করে রাত হল। যখন আম্মা ঘুমিয়ে পড়লেন আমি শ্বশুরজির রুমে চলে গেলাম। সেই রাতে আমি দেখলাম যে শ্বশুরজি অত্যন্ত অধীরভাবে আমার জন্য অপেক্ষা করছিলেন। আমার আসার পরই তিনি শুরু করলেন। সেই রাতেও আমি সম্পূর্ণ তৃপ্ত হলাম এবং খুব খুশি হলাম। এর 4 দিন পর যখন আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম তখন হঠাৎ আমার স্বামী বিজয় বাড়ি ফিরে এল। তাকে দেখে আমি একদম ঘাবড়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনি তো 1 সপ্তাহ পর ফিরবেন বলেছিলেন, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন? বিজয় বলল, উজ্জ্বলা, এখন আমি আমার ডিউটি বাড়ি থেকেই করব। কারণ এখন আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তার মুখ থেকে এমন কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং এটা কিভাবে আজ এমন হল তা ভেবে আমি অবাক হচ্ছিলাম। তখন বিজয় বলল, তুমি জানো উজ্জ্বলা, তোমার মতো স্ত্রী খুব ভাগ্যবান লোকেরাই পায়। আমি খুব সৌভাগ্যবান যে তোমার মতো স্ত্রী পেয়েছি। কারণ যদি কোনো নারী তার স্বামী থেকে সন্তুষ্টি না পায় তাহলে সে অন্য পুরুষের খোঁজে থাকে। কিন্তু তুমি তা করনি, তুমি আমার বিশ্বাস রেখেছ, এটা আমার জন্য খুব গর্বের বিষয়। বিজয়ের এমন কথা শুনে আমি মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলাম। আমি ভাবতে লাগলাম আমার স্বামী আমার উপর কতটা বিশ্বাস রেখেছিল আর আমি তার পিছনে কি করছিলাম। এমন ভালো স্বামীকে আমি ঠকিয়েছি। তখন আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম এবং এখন আমি ভেতরে ভেতরে শ্বাসরুদ্ধকর অনুভূতি পাচ্ছিলাম। আমার স্বামী বলল, জানো উজ্জ্বলা, আমার একটি গোপন রোগ ছিল যার চিকিৎসা আমি শহরে থেকেই করাচ্ছিলাম। এই কারণেই আমি এখনও বিয়ে করতে চাইনি। কিন্তু মায়ের জিদের কাছে হার মানতে হয়েছিল, তাই তোমাকে বিয়ে করতে হয়েছিল। তবে এখন কোনো সমস্যা নেই, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। রাত হলে আমার স্বামী থেকে আমি সেই আনন্দ পুরোপুরি পেলাম যা বিয়ের পর থেকে কখনো পাইনি। আজ আমি খুব খুশি ছিলাম। পরের সকালে যখন শ্বশুরের দৃষ্টি আমার উপর পড়ল আমি তার দৃষ্টি এড়াতে লাগলাম এবং খুব লজ্জা পাচ্ছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি ভুল করেছি, আমি ভুল পথে চলেছিলাম। কিন্তু এখন আমি আমার স্বামীকে আর ঠকাতে পারব না।
সেদিনের পর থেকে আমি শ্বশুরের ঘরে যাওয়া বন্ধ করে দিলাম এবং আমার স্বামীর সাথে খুব খুশি থাকতে লাগলাম। শ্বশুর বুঝে গিয়েছিলেন যে এখন আমি অনুতাপের আগুনে জ্বলছি এবং কোথাও না কোথাও তিনিও তার ভুল বুঝতে পেরেছিলেন। সেদিনের পর শ্বশুরও আমার দিকে ভুল দৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন, তিনি একজন ভালো মানুষের মতো থাকতে লাগলেন। যখন কোনো নারী বা পুরুষ তার স্বামী বা স্ত্রী থেকে সন্তুষ্টি পায় না, তখন সে ভুল পথে পা দেয়। কিন্তু আমি আপনাদের শুধু এটাই বলতে চাই, প্রথমে বুঝুন সমস্যাটা কি, কেন এমন হচ্ছে। যদি আপনি এই সমস্যার সমাধান করেন, তাহলে ভুল পথে চলার প্রয়োজন হবে না। কারণ এই পথে আপনি শুধু কিছুক্ষণের জন্য সন্তুষ্টি পাবেন, কিন্তু সারা জীবন অনুতাপ করতে হবে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ধন্যবাদ।